অভয়ার আন্দোলনের প্রথম থেকে একদম পুরোভাগে সেই চিকিৎসা শুধু আন্দোলনে নয়, এই আন্দোলনের জন্য আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির শিকার হতে হয়েছে, কিন্তু তারপরেও আজকে আপনি এই বই প্রকাশ করলেন। এখান থেকে আপনি কি পেলেন, আপনি হারালেন? না, প্রাপ্তি বলতে এটা যদি বলেন ব্যক্তিগতভাবে তো হয় না, প্রাপ্তি কিছু হয় না, সামগ্রিকভাবে পরবর্তী জন্ম আমাদের তাদের জন্য রাজ্যটাকে খুব ভালো অবস্থায়, দেশটাকে খুব ভালো অবস্থায় রাখার স্বপ্ন আমরা যারা দেখি, তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিরোধ করা ছাড়া, যেখানে অন্যায় দেখবো সেখানে প্রতিরোধ করা ছাড়া আর কোনো দ্বিতীয় গত্যন্তর নেই। কিছু প্রাপ্তি এই মুহূর্তে হোক বা না হোক, তাহলে প্রাপ্তির কিছু প্রত্যাশা করে আমরা কিছু নামিনি। আমরা যেটা মনে করেছি নৈতিক কর্তব্য এই সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, পরবর্তী প্রজন্মের কথা ভেবে, এবং তার জন্য যা মাসুল দিতে হয় সেটা আমরা প্রস্তুতি ছিলাম, প্রস্তুত আছি, এখন মাসুল নিয়ে যাচ্ছি, মাসুল দেবো, কিন্তু তাতে লম্বার পাত্র আমরা নেই। এই জন্য কারণ হচ্ছে যে আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে কাজটা করছি, এবং এই উদ্দেশ্যতে বাদ দিব কোনো অনেক প্রলোভন আমরা উপেক্ষা করে, ভীতি প্রদর্শন, হুমকি, সেগুলোও আমরা উপেক্ষা করেছি। ফলে যে হচ্ছে যে এবং আমাদের এই এগিয়ে আসার ফলে প্রচুর মানুষ আজকে সাহস পেয়েছে, অনেকে ভয় ভেঙে বেরিয়ে এসেছে, তারা প্রতিবাদ করছেন, যারা আগে মুখ বুঝে সইতেন তারাও আজকে সোচ্চার হচ্ছেন। এইটুকু হচ্ছে যে বড় পাওনা আমাদের এই পুরো আন্দোলন থেকে যদি আমরা বলি। এবং শুধুমাত্র অভয় আন্দোলন আবির করা আন্দোলন এরকম, আমরা তো এরকম নই যে তার আগে কোনোদিন আমরা আন্দোলন করিনি, এই প্রথম রাস্তায় নেমেছি, তাও না। ফলে যখনই আমরা, তখন থেকে আমাদের জ্ঞানগম্যি হয়েছে, তখন থেকে যেখানে যা অন্যায় দেখেছি সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে, সারা দেশে, রাজ্যে, স্থানীয় যেখানে কাজ করে, কর্মক্ষেত্রে, পড়াশোনার জায়গায়, যেখানে যখন অন্যায় দেখেছি রুখে দাঁড়িয়েছি, সেভাবেই আমরা তৈরি হয়েছি। এই আন্দোলনে হয়তো চারটে মানুষ বেশি চিনেছেন, কিন্তু হচ্ছে যে এই লড়াই আমাদের দীর্ঘদিনের। ফলে এই নতুন করে হচ্ছে যে এই আর্যিকর ঘটনার পরে আমরা আন্দোলনে নেমেছি প্রথমবার জীবনে, এরকমটা বিষয়টা নয়। আমাদের এই আন্দোলন সংগ্রাম আমাদের একটা হচ্ছে যে ফর আ বেটার ফিউচার, ফর দ্য নেক্সট জেনারেশন, এইটা হচ্ছে যে আমাদের জারি আছে, আগেও ছিল, এখনো থাকবে, আগামী দিনেও থাকবে। তার জন্য প্রতি স্বীকার করতে হলে হবে। আজকে একটা খুব প্রশ্ন প্রাসঙ্গিক, 26শে জানুয়ারি যেখানে পদ্ম সম্মান দেওয়া হচ্ছে, সেখানে সিবিআই এর যে অধিকর্তা, যিনি কলকাতায় এই ঘটনা অভয়ার খুন, ধর্ষণ এবং আর্থিক তছরূপের কেলেঙ্কারি, আমাদের রাষ্ট্রশক্তি দেখুন হচ্ছে যে এই মুহূর্তে যারা কেন্দ্র সরকারে রয়েছে, তাদের যারা চালনা করে আরএসএস, ভারতবর্ষের একমাত্র ফ্যাসিস্ট শক্তি, যদি বলা যায় ফ্যাসিস্টিক শক্তি, আজ থেকে নয় 1925 সাল থেকে চেষ্টা করছে ভারতবর্ষকে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করবার। এবং এখন যেহেতু স্টেট পাওয়ারে আছে, গত 11-12 বছর ধরে তারা নানান রকমের যত আমাদের ভারতীয় গণতন্ত্রের যত স্তম্ভ আছে সেগুলোকে ক্যাপচার করেছে। এবং তার মধ্যে এই যে পদ্মশ্রী পুরস্কার যদি দেখেন, বেশিরভাগই তারা হচ্ছে যে আরএসএস পুষ্ট, যারা আরএসএস যে পুলিশ তাদেরকে ধরিয়েছে তারাই করেছে। এই যে ভদ্রলোক ভি চন্দ্রশেখর, শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজের যে খুন ধর্ষণের কেস, তার অপরাধীদেরকে আড়াল করেননি। ডক্টর নরেন্দ্র দাভোলকরের যে হত্যাকারী যারা যে 5 জন ছিল, তার মধ্যে 3 জন আরএসএস নেতা, তাদেরকে আড়াল করে বেকসুর খালাস করানো হচ্ছে যে তার এনার কৃতিত্ব। ফলে হচ্ছে যে পরিষ্কার বোঝাই যাচ্ছে সর্ব পরিবার থেকে হচ্ছে যে এই রাষ্ট্রপতির কাছে গেছে, এবং সেই রাষ্ট্রপতি তাদেরকে পুরস্কৃত করছে। ফলে পদ্মশ্রী পুরস্কারের এই মুহূর্তে কোনো মূল্য নেই ভারতবর্ষে। যা হচ্ছে যে সর্ব পরিবার একটা ফ্যাসিস্টিক অর্গানাইজেশন, তারা আমাদের রাষ্ট্রীয় যন্ত্রটাকে কবজা করে তারা চাইছে যে হচ্ছে যে ভারতের যারা কর্পোরেট সংস্থা আছে তাদের সাথে একসাথে মিলে সাথে হিন্দু রাষ্ট্র করতে চাইছে, ইতিহাস বিকৃত করছে তারা নানানবার। আমরা হিটলারের ইতিহাস পড়েছি, ভারতবর্ষে অনেকখানি। হিটলার রাইখস্টাগ পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছিলেন, এখনো পার্লামেন্টেরা জ্বালিয়ে দেয়নি, কিন্তু পার্লামেন্টকে তাই নিষ্ক্রিয় করে দিয়েছে। সেটা একটা খেলাঘরে পরিণত করেছে। ফলে সেটা সবাই আমরা দেখতে পাচ্ছি কিভাবে পার্লামেন্টারি নিয়ম কানুন সেগুলোকে ধূলিসাৎ করা হচ্ছে। মধ্যরাত্রির ধ্বনি ভোটে যেটা হচ্ছে যে 100 দিনের কাজের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, নাম পাল্টে দেওয়া হচ্ছে, এবং যা যা চলছে, এটা হচ্ছে যে তারা একটা ধাক্কা খেয়েছে গত নির্বাচনে। তারা ভেবেছিল যে বিপুল মেজরিটি নিয়ে তারা ক্ষমতায় এসে হিন্দু রাষ্ট্র বোধহয় করেই ফেলবে, সেইটা করতে পারেনি। কিন্তু হচ্ছে ভারতবর্ষের মানুষ যারা দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছেন, দলিত
অত্যাচারিত হচ্ছেন, মহিলারা অত্যাচারিত হচ্ছেন। আমরা দেখেছি কিভাবে ওই কুলদীপ কে কিভাবে ছাড়িয়ে নিয়ে হচ্ছে যে আসা হলো উন্নামের ঘটনায়, বিলকিস বানোর ধর্ষণকারীদের কিভাবে গাঁদা ফুলের মালা দেওয়া হয়েছে। মনুবাদ, এরা মনুবাদ করতে চায়। এবং মনু কে ছিল সবাই আমরা জানি, পুরাণের যা গল্প, ব্রহ্মা তার নিজের কন্যা সরস্বতীর সাথে সঙ্গমে লিপ্ত হবার পরে মনুর জন্ম, প্রথম মানুষ বলে তাকে পুরাণে বলা হয়েছে। তার সেই মনুর যা যা নিয়ম কানুন, সেই সব হচ্ছে মনু সংহিতা, তা আমাদের ভারতবর্ষে জারি করবার একটা চেষ্টা চলছে। এই ধরনের যে চেষ্টা, তার বিরুদ্ধে ছাত্র, যুব, গণতান্ত্রিক মানুষ যারা, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা, তারা সবাই মিলে একজোট হয়ে প্রতিরোধের দেওয়াল গড়ে তুলছেন এবং আগামী দিনে আরো শক্ত প্রতিরোধের মুখে তাদের পড়তে হবে। 2026 কি পরিবর্তন আসছে? দেখুন, সেটা তো মানুষ ঠিক করবেন পরিবর্তন কি আসবেন। আমরা সবসময় বলেছি নীতি পরিবর্তনের পক্ষে। নেতা কে পরিবর্তন হলো, মুখ পরিবর্তন হলো, তা দিয়ে সত্যি জনগণের কিছু যায় আসে না। সাধারণ তন্ত্র, সাধারণ মানুষ যা ঠিক করবেন সেটাই হবে, সাধারণ মানুষ যে নীতি চাইবেন সেটাই হবে। ফলে এখন যা চলছে আমাদের রাজ্যে এবং দেশে, একজন নেতামুখী একটা মানে শাসনতন্ত্র চলছে। একজন নেতা ঠিক করে দেওয়া হচ্ছে, ওই নেতাকে খুশি করাই যেন বাকি জনগণের কাজ। সে রাজতন্ত্রেরই তাই একটা রূপ, সেইটা যাতে না হয়। এই যে নির্বাচনের নামে নির্বাচন কমিশন যা করছে, এসআইআর এর নামে যা করছে, এর আগে সিএ এনআরসি করার চেষ্টা করেছিল, এখন এসআইআর দিয়ে সেই একই জিনিস করবার চেষ্টা করছে, দেশের মানুষকে বেনাগরিক করবার চেষ্টা করছে। আর আমাদের রাজ্যে দাঁড়িয়ে সীমাহীন যে দুর্নীতি অনাচার যা করছে, সেটাকে ঢাকবার জন্য তারাও হচ্ছে বিভাজনের পথ দিয়েছে। এই হচ্ছে সরকারি পয়সায় মন্দির করছে, কোথাও দুর্গা মন্দির, কোথাও জগন্নাথ মন্দির, কোথাও মহাকাল মন্দির, এইসব। অথচ আমাদের শিশুরা হাসপাতাল মানে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হাসপাতালে ডাক্তার নেই, ওষুধ নেই, রোগীরা চিকিৎসা পাচ্ছে না, বাচ্চারা শিক্ষা পাচ্ছে না। আমাদের ছোট ছোট মেয়েগুলোর বিয়ে হয়ে যাচ্ছে, টিনেজ প্রেগন্যান্সিতে দেশে 1 নম্বরে চলে গেছি। সেই দিকে শাসকের ভূক্ষেপ নেই। আমরা এইরকম শাসন চাই না। আমরা চাই যেই শাসন ক্ষমতায় সেটা মানুষ ঠিক করবে, সেটা রাজনৈতিক ব্যাপার, সম্পূর্ণ দলীয় রাজনীতির বিষয়। কোন দল ক্ষমতায় আসবে সেটা আমরা বলতে চাই না, কিন্তু হচ্ছে যে এই রাজনীতি শেষ হওয়া দরকার এবং হচ্ছে যে সাধারণ মানুষের স্বার্থ, সেটাই যেন সবার আগে রাজনীতির মূল বিষয় ইস্যুতে আসে। রুটি রুজির ইস্যু, তার ভিত্তিতে হচ্ছে যে নির্বাচন হওয়া উচিত। আমরা মনে করি মন্দির, মসজিদ, হিন্দু মুসলমান ইস্যুতে নয়, রুটি রুজির প্রশ্নে নির্বাচন। তোমরা রুটি রুজির প্রশ্নে আসো, তোমরা কি পরিযায়ী শ্রমিকদের জন্য কি করবে, 100 দিনের কাজ যাদের চলে গেল তাদের জন্য কি করবে, শিক্ষার জন্য কি করবে, স্বাস্থ্যের জন্য কি করবে, পরিবেশের জন্য কি করবে। এই যে জলবায়ু পরিবর্তন, কলকাতাতে জল জমলে 11টা প্রাণ চলে গেল, ভেসে গেল। আগামী দিনে কি পরিকল্পনা, আগামী বছর যাতে কোনো প্রাণ না যায় তার জন্য কি করবে, এইগুলো আলোচনায় আসুক, এইগুলো নির্বাচনী ইস্যু হয়ে উঠুক। এইটা হচ্ছে জানা চাই। যে এই আমাদের এখানের কলকাতা পুলিশের তদন্ত, সিবিআই এর সেখান থেকেও আর 1 ইঞ্চিও না এগোতে পারা, এবং কোথাও কোথাও আমরা আদালতের উপরে সম্পূর্ণ শ্রদ্ধা রেখেও বলছি যে আদালতের যে তাদের যে পদ্ধতি, সেখানেও কোথাও কোথাও একটা প্রশ্ন মানুষের মধ্যে উঠে এসেছে। এবং আমরা মনে করি আমাদের এই আন্দোলনটা সাফল্য একটা জায়গায় পেয়েছে, যে আজকে এই আন্দোলনের ফলে মানুষ আজকে যে কোনো সরকারের যে ভাষ্য, যে কোনো অপরাধের পর, সেটাকে মানুষ বিশ্বাস করে না। এবং কেউ বিশ্বাস করে না যে সঞ্জয় রায় একা অপরাধী, কেউ বিশ্বাস করে না যে অপরাধ চক্র স্বাস্থ্য ব্যবস্থায় বা সমাজের অন্য স্তরগুলিতে নেই, যতই শাসকের পক্ষ থেকে সেটাকে অস্বীকার করার চেষ্টা করা হোক। কেউ এটাকে মানতে চায় না যে যতই রাত্রির সাথী অ্যাপ করে মহিলাদের রাত্রের কাজ করার অধিকারকে কেড়ে নেওয়া হোক, বা আমাদের কেন্দ্রে যারা শাসন করে যতই তারা সেই তাদের যে নির্দেশনামাকে সমর্থন করুক, এইটাকে মানুষ মানতে কোথাও চায় না। এইটা হচ্ছে আমাদের কোথাও একটা সাফল্য, যেটা মানুষ অন্তত সরকারের যে ভাষ্য, সেইটাকে তারা মিথ্যা বলে মনে করছে এবং তারা এখনো পর্যন্ত প্রতি মুহূর্তে বিচারের দাবিতে রাস্তায় আসছে। এবং আমি নিশ্চিত গণতন্ত্রের প্রতিটি